প্রিয় লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো তা পাঠিয়েছে কায়েস আহমেদ। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই বলার চেষ্টা করব। মানুষটা কালীনাথ বড়ই চুপচাপ, তবে কাজের লোক ছিল বটে। ছোট বড় যে কোনো কাজ বড় মনোযোগের সঙ্গে করে। বড় কাজ করার সুযোগ অবশ্যই তার জীবনে আসেনি কখনো। চিন্তাহরণ মেডিকেল স্টোর, এ ওষুধ বেচে মিক্সচার তৈরি করেই 30 বছর কেটে গেল। 25 বছর বয়সে ঢুকেছিল এখানে। এখন চুলদাড়ি পেকেছে, চামড়া কুচকেছে, গাল মুখ ভেঙেছে, কপাল চওড়া করে টাক পড়েছে। মানুষটার স্বভাব বদলায়নি তাও। আগে ধুতির ওপর কাঁচা হাফ শার্ট পরত। 64 দাঙ্গার পর ধুতি ছেড়েছে। এখন তার নিত্যদিনের পোশাক হলো শার্ট পাজামা। হাফ শার্ট পরা মানুষ বড় একটা দেখা যায় না আজকাল। কালীনাথ আজও হাফ শার্ট পরে। অনেক কিছুর মতো এটা তার সেরফ অভ্যাস। চিন্তাহরণ মেডিকেল স্টোরে তার চাকরি করাটাও যেন অভ্যাস ছিল। রোজ সকালে টুকটুক করে হাঁটতে হাঁটতে এসে দোকানে ঢোকে। রাস্তাঘাটে কত ধরনের রগন না হয়, না হোক হাঁটতে হাঁটতে মানুষ এদিক ওদিক তাকায়, কিন্তু কালীনাথের এসব নেই। বাড়ি থেকে মাথা হেট করে এই যে বেরোলো, আর মাথা তোলবার নামটি নেই। একেবারে সোজা এসে দোকানে, যেন দম দেওয়া পুতুল। মেকাররা যে দিয়েছে ঠিক তেমনই। খদ্দের এসে হয়তো বলবে, লারগেট্রেটিক সিরাপটি আছে? যদি থাকে কোনো কথা না বলে আলমারি থেকে ফাইলটি বার করে এনে কাউন্টারের ওপর রাখে। যদি না থাকে বলবে নাই। নাই শব্দটি শুধু একটি ধ্বনি। চোখে মুখে কালীনাথের কোনো অভিব্যক্তি ফোটে না। খদ্দের যদি বলে কোথায় পাবো বলতে পারবেন, কালীনাথ এবার আর মুখে বলবে না। মাথাটি খুব সংক্ষিপ্ত নাড়িয়ে জানিয়ে দেবে সে জানে না। হয়তো কালীনাথ হার্ডবোর্ডের পার্টিশন দেওয়া খুপড়িটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মিক্সচার বানাচ্ছে। দোকানের মালিক ললিতবাবু কোনো ব্যাপারে হয়তো ডাকলেন। কালীনাথ কোনো জবাব দেয় না। খুপড়ি নাড়িয়ে নাড়িয়ে বের হন। ললিতবাবুর মুখের দিকে তাকাবে এবং ললিতবাবু কোনো কথা জিজ্ঞেস করলে অতি সংক্ষিপ্ত জবাব অথবা মস্তকের হ্যাঁ বা না বাচক মুদ্রণ দেখিয়ে আবার খুপড়ির ভেতরে ঢুকে গিয়ে আপন কাজে মগ্ন হয়ে যায়। মিক্সচার বানানোর কাজটা তার অবশ্য সারাদিন করতে হয় না। বিকেলবেলা 5টা থেকে 7টা, এই 2 ঘন্টার জন্য ডাক্তার আব্দুল হান্নান এসে বসেন। তার জন্য এক পাশ আরেকটা খুপড়ি আছে। তখন কালীনাথকে ইঞ্জেকশনের ফোড়া, মিক্সচার বানানো, এসব টুকটাক কম্পাউন্ডারির কাজ করতে হয়। এই সময় ললিতবাবু নিজের খদ্দের সামলান। তবে মিক্সচার টিক্সচার আজকাল ডাক্তাররা দেয় না, বড় একটা ইঞ্জেকশন আর পেটেন্ট ওষুধই চালায়। ইঞ্জেকশন ফোড়ার জন্য রোগীর প্রতি 2 টাকা। এই টাকাটা কালীনাথের উপরি আয়। কাছাকাছি সিরিয়াস রোগী হলে অবশ্যই বাড়িতে গিয়ে তাকে দেখে যেতে হয়। কাজটা কালীনাথের মোটেই পছন্দ না। এমনই একদিন রোগীকে ইঞ্জেকশন দেওয়ার জন্য কুসুমপুর গ্রামে যেতে হয় কালীনাথকে। তখন রাত বাজে 12টা কি বা 1টা। তিনি বাড়ির লণ্ঠনটি হাতে নিয়ে বেরিয়ে পড়ে। তখন পুরো গ্রাম মরার মতো ঘুমিয়ে কাদা। রাস্তায় তিনি একা একা হেঁটে যাচ্ছেন, কেউ নেই। কুকুরগুলো কাঁদছে। কুকুরগুলো এমনভাবে কাঁদছিল যেন কেউ মারা গিয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি কুসুমপুরের গ্রামের ব্রিজের সামনে এসে পৌঁছান। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে সোনাডাঙ্গা নদী। তিনি ব্রিজের সামনে এসে থেমে যান। তিনি লক্ষ্য করে সাদা পোশাক পরা কোনো এক মহিলা দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো তার। তিনি ভয় না পেয়ে আস্তে আস্তে ব্রিজের দিকে এগিয়ে যেতে থাকেন। 1 পা 2 পা করে এগিয়ে যেতে যেতেই থাকেন তিনি যখন ব্রিজের মাঝ বরাবর এসে পৌঁছান তখন আর মহিলাটিকে দেখতে পায় না। তাই তিনি মনে করেন তার মনের ভুল হবে হয়তো। তাই তিনি এগিয়ে যান ব্রিজ পার হয়ে। আস্তে আস্তে হেঁটে যান রোগীকে ইঞ্জেকশন দেওয়ার উদ্দেশ্যে। তিনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার পিছনে খসখস আওয়াজের শব্দ শুনতে পান। তিনি ভাবেন হয়তো পাতার
বা রাত এত বেজে গেছে, তাই কোনো জন্তু বা জানোয়ার হবে হয়তো। খসখসানির আওয়াজ শোনা যায়। তিনি পিছনের দিকে আর ঘোরেন না, তিনি সোজা রাস্তা দিয়ে যেতে থাকেন। তিনি ভাবলেন আর মাত্র 5 মিনিট রাস্তা, তারপরেই তিনি কুসুমপুর পৌঁছে যাবেন। তাই তিনি পা চালাতে লাগলেন। কুসুমপুর যাওয়ার জন্য সামনে যে বটগাছটি পড়ে তা তিনি তার কথা ভুলেই গিয়েছিলেন। বটগাছটি পার করেই যেতে হবে তাকে কুসুমপুর গ্রাম, এবং রোগীকে দেখতে যেতে হবে। বটগাছটির কাছে যখন তিনি পৌঁছালেন, তখন সাদা কাপড় পরা মহিলাটিকে ঝুলে থাকতে দেখেন গাছের উপর। তিনি ভয় পেয়ে যান। মহিলাটি ব্রিজের পাশ থেকে এখানে কিভাবে এলো? সাদা কাপড় পরা মহিলাটি, কি বিভৎস তার চেহারা! তার চোখগুলো ঠিকরে বেরিয়ে এসেছে, তার গলাটি থেকে রক্ত বের হচ্ছে। মনে হচ্ছে তাকে কেউ কুপিয়ে হত্যা করেছে। তিনি দৌড় দিতে যেও দৌড় দিতে পারেন না, তার পুরা শরীর হাত পা অবশ হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ মহিলাটি গাছ থেকে নিচে নেমে এসে বলে, কিরে, আর ইঞ্জেকশন দিবি না আমারে? দে ইঞ্জেকশন দে। চিৎকার দিয়ে কালীনাথ তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রোগীর লোকজন কালীনাথের অপেক্ষায় বসে থাকে, কিন্তু কালীনাথ এখনো এসে পৌঁছেনি রোগীর কাছে ইঞ্জেকশন দেওয়ার জন্য। রোগী মরা মরা অবস্থা। রোগীর পরিবার ভাবে কালীনাথের তো এত আসতে দেরি হওয়ার কথা নয়। তাই বাড়ির বড়রা বেরিয়ে পড়ে কালীনাথকে খোঁজার উদ্দেশ্যে। কালীনাথকে পেয়েও যায় তারা পুরনো এক বটগাছের নিচে, গ্রামের মাঝে যে বটগাছটি সেখানে। তাকে পেয়ে বাড়িতে এনে রোগীর পরিবার তার মুখে চোখে পানি ঢালে। তৎক্ষণাৎ তার জ্ঞান ফিরে আসে এবং তিনি রোগীকে ইঞ্জেকশন দিয়ে বাঁচিয়ে ফেলে। পরে গ্রামের লোকজনের কাছে তিনি জানতে পারেন মহিলাটি মারা গিয়েছে প্রায় 30 বছর আগে। মহিলাটির স্বামীর সাথে ঝগড়া হয়, মহিলাটি আত্মহত্যা করে। ওই গাছের উপরেই তিনি ফাঁসি টাঙে এবং সবাই ওই গাছের নিচে দিনের বেলায় যেতে ভয় পায়, তাই তারা অন্যত্র দিয়ে চলাচল করে। আপনি যে বেঁচে গিয়েছেন তা আপনার ভাগ্যের ব্যাপার, বলে কালীনাথকে সবাই। তাই থেকে কালীনাথ আর জীবনও রাতে কাউকে ইঞ্জেকশন দিতে যায়নি। লিসেনার্স, এবার আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাব। আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম জানাননি। ঘটনাটি তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে বলার চেষ্টা করব। সেদিন ছিল আষাঢ় মাস। আমি বাজার কইরা বাড়ি ফিরতাছি। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার, এক হাত দূরের জিনিসও দেখা যায় না। তখন আবার মেলা রাত। গ্রামের রাস্তাও তো একটা কাকপক্ষীও নাই। আমি তো হালার ভয় অস্থির। বিভিন্ন সূরা আর দোয়া পড়তে পড়তে হাঁটতেছি। আমার হাতে ছিল 2খানা ইলিশ মাছ, 650 টাকা দিয়া কিনা। হালার দাম চাইছিল 2000 টাকা। আমি কইছি, থাপ্পড় দিয়া তোর দাঁত ফালাইয়া দিমু হারামজাদা। চিনোস আমারে? যাই হোক, রাতের বেলা ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরতেছি। ইলিশ মাছ আবার তেনাগো বিশেষ পছন্দের জিনিস, সেই কারণে আমার ডর আরো বাইরে গেছে। অবশ্য এখানকার ইলিশের আগের সেই গন্ধ নেই। ইলিশ আনতে তো আমার নানা যান। আহারে কি গন্ধ, কি টেস্ট! আইনা নানিরে কইতেন, ও করিমের মা, এটি রাধো তো ভালো কইরা। কি সময়ে ছিল না সেই! আমরা নানির পাশে বইসা ইলিশ মাছ ভাজা দেখতাম আর গন্ধ শুকতাম। নানি আমারে 1 পিস 2 পিস করে দিত। খেয়ে কি স্বাদে ছিল না সে সময়। সে কথাগুলো এখন অতীত। রাস্তা দিয়ে চলার পথে পুরনো এক বটগাছ দেখতে পায় এবং এই বটগাছের দেখে অনেক কথা তার মনে পড়ে। এই গাছের ডালেই ফাঁস দিয়া কুলসুমা মরেছিল। আহারে কুলসুমা দেখতে বড়ই সুন্দর ছিল। স্কুলে যাইতে আইতে কুলসুমার সাথে রং তামাশা করিতাম। টুনির মা কইয়া ডাকিতাম, কুলসুমা কিছু কইত না। ডরে তার মুখ দিয়া কোনো কথা বাইর হইত না, খিক খিক করিয়া হাসিত। একখান বিশেষ কারণে কুলসুমা গলায় ফাঁস দিয়েছিল, সেই কথা আপনারে আলগা কইরা কমু।
তয় সেই দিন কুলসুমার কথা মনে হইতে আমি বুঝলাম ডর কি জিনিস। 3 বার সূরা ইখলাস পইরা দিয়া হাঁটলাম। পূর্ণিমার রাত, সব কিছু স্পষ্ট দেখা যাইতেছে না। আটকা দেখি আমার সামনে একটা কালা বিলাই। আমি বুঝলাম এটা কুলসুমা ছাড়া আর কেউ হইবে না। আমারে শাস্তি দিতে আইছে। আমি মাথা ঠান্ডা করে রাখলাম। আম্মা, তুমি আমারে মাফ কইরা দাও, এটি তারে বললাম। বিলাই কয় মেয়াও। বড়ই আজীব ব্যাপার। এইদিকে ভাদ্র মাসের গরমে আমি ঘামে ভিজে হাবুডুবু খাচ্ছি। আমি কুলসুমা বিলারে কইলাম, আমি আর জিন্দেগিতে মাইয়ার দিকে চোখ তুলা তাকামু না, কেউরে মিস কল দিমু না, মাফ করে দাও আম্মা, বাড়ি যাইতে দাও। কুলসুমা কয় মেয়াও। চিন্তা করেছেন এই অবস্থা? এমন সময় শুনি পেছনে বেটা মানুষের গলার আওয়াজ পাওয়া যায়। আমি আপনাদের অনুষ্ঠানের মতো কইরা ডাক দিলাম, কেডারে তুই? কেডা এনে? আওয়াজ আইল, জি আমি রহিম। ভালো আছেন নি ভাই? রহিমরে দেখা আমার জানে শান্তি আইল, আবার লগে ডরও লাগলো। এত রাইতে রহিম এইখানে কি করে? সামনে তাকাইয়া দেখি কুলসুমা কালা বিলাই আর নাই। তখন আমার মনে সন্দেহ আরো বাইরা গেল, তাহলে কি বিলাইটা রহিমের মতো রূপ ধরে আইলো? আমি তাকাইয়া দেখি আমাদের রহিমের মতো এই রহিমের শালার রঙও ধলা না, কালা। বিলাইয়ের রঙও কালা আসিল, কুলসুমার গায়ের রং ও কালা আসিল। 2 দিয়ে 4 হইতে আর সময় লাগিল না। তয় আমি ভয় পাইছি, সেইটা রহিম না কুলসুমার আত্মা রে, মোটেও বুঝার দিলাম না। একবার যদি বেটা টের পায় আমি ভয় পাইছি, বেটা আমার ঘাড় মটকাইয়া খাইবে। আমি জোরে জোরে হাঁটতে থাকলাম, লগে সুরা পড়িতে থাকিলাম। বাড়ি আমার আরো মিনিট 10 পথ। কেমনে যে যেতে যেতেই যত সুরা তত মুখস্থ ছিল সব পড়া শেষ করিলাম। এইদিকে রহিম আমার পিছু পিছু হাঁটতেছে। রহিমের সাথে হালকা গপসপও করা শুরু করলাম। এর মধ্যে 2 বার রহিম জিগাইল, আমার ব্যাগের মধ্যে কি? আমি কিছু কইলাম না। হালাই যদি একবার টের পায় ইলিশ মাছ, তাহলে আমার আর রক্ষে নেই, বাঁচার আশাও থাকবে না আর। কিছু সময় পরে আমি রহিমের কইলাম, চৈত্র মাসের গরম টের পাইতেছ রহিম? কেমন গা জ্বলতেছে? কিন্তু পেছনে কোনো উত্তর আইল না। আমি কইলাম, রহিম রহিম, উত্তর আইল না। পিছনে তাকায় দেখি রহিম নাই। আমার ধারণায় সত্যি হইল। আমি জানের ডরে উঠাইয়া দিলাম দৌড়। কুলসুমার ভূত আবার কোন সময় চলে আসে ঠিক নাই। এমন সময় পেছনে তাকাইয়া শুনি রহিমের গলা, মিয়া ভাই মিয়া ভাই কইরা ডাকতেছে সে। কুলসুমার ভূত আবার চইলা আইছে। আমি দৌড়াতে থাকিলাম, কোনোখানে দাঁড়াইলাম না, জানের শক্তি দিয়া দৌড়াতে থাকিলাম। কুলসুমার ভূত রহিম আমার লগে দৌড়াতে থাকিল আর কইতে থাকিল, মিয়া ভাই আমারে লইয়া যান, আমারে লইয়া যান। আরে আমি কি আর এতই বোকা? শেষে দৌড়াতে দৌড়াতে বাড়ি আইসা পৌঁছাইলাম। এখন আর আমার কোনো ডর নাই। এমন সময় হারার ভূত আইসা উপস্থিত। আমি কইলাম, কুলসুমা তুই এইখান থেকে যা, না হইলে আমি মৌলানারে ডাকিমু। ভূত রহিম আমারে কইল, ও ভাইজান আপনি কি হইছে? কুলসুমা কোন কে? আপনি কি হইছে? আমি ভালো কইরা খেয়াল কইরা দেখলাম রহিমের শরীরে ছায়া মাটিতে পড়েছে। তার মানে এইটা ভূত না, ভূতের শরীরে কোনো ছায়া থাকে না। বুঝলাম এইটা আসলে রহিম, কুলসুমার ভূত না। আমি রহিমকে কইলাম, আমার পিছন থাইকা আজকা তুই কই গেছিলি? রহিম শরমের হাসি দিয়া কইল, মুততে গেছিলাম ভাই ক্ষেতের ধারে। আমি আবার কইলাম, শালা কইয়া যাবি না? রহিম কইল, কেমনে কমু ভাই, মুতার কথা কইতে শরম লাগে, কিন্তু আপনি দৌড় দিলেন কে? কি হয়েছিল? আমি আর সত্য ঘটনা কইলাম না। আমি কইলাম, কিছু না, মনে হয় কুলসুমারে দেখেছিলাম তাই দৌড় দিলাম। রহিম রাগ কইরা বলে, তাই বইলা আমারে রাইখা দৌড় দিবেন? যে ভয়টা পাইছিলাম। যাই হোক, আমার একখান লুঙ্গি দেন। আমি জিগাইলাম, লুঙ্গি চাস কেন? রহিম আবারও শরমের হাসি দিয়া কইল, ভাই অর্ধেক কামের মাঝেই তো আপনি উঠা দিলেন দৌড়। আমি দিলাম দৌড়,
বাকি অর্ধেক দৌড়াতে দৌড়াতে রহিম আর কিছু কইতে পারল না। শরমে তার মুখ লাল হইয়া গেল। আমি কইলাম, সি রহিম, তুই এত ডরাস? তোরে আমার ছোট ভাই হিসেবে পরিচয় দিতে লজ্জা করব। যা উগ্গা লুঙ্গি বদলাইয়া বাড়ির যা, কাইলে আইনা ফেরত দিস। রহিম লুঙ্গি লইয়া বাড়িতে চইলা গেল। আমিও এই ঘটনার কথা মনে কইরা হাসতে হাসতে বিছানায় শুয়ে গেলাম। এবং বৈশাখ মাস, হঠাৎ কইরা ঝড় তুফান শুরু হইল। আমি খেতা মুড়ি দিয়া আরামে ঘুমাইতে গেলাম আর ভাবলাম, রহিম যদি সময় মতো না আইতো তাহলে ওই কুলসুমার ভূত কালা বিলাইটা আমারে জানে মাইরা ফেলতো। কার দোয়ায় বাইচা গেছি কে জানে। সুটকা ভাইকে ধন্যবাদ এরকম ঘটনা পাঠানোর জন্য। ভাই, আপনি আরও ঘটনা পাঠান, আমরা আপনার ঘটনা পড়ে শোনাবো আমাদের চ্যানেলে। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম বলেননি। তিনি ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন সেভাবেই বলার চেষ্টা করব। আমি মোহাম্মদ ইদ্রিস আলী, পেশায় একজন লাশ ঘরের কর্মচারী। আমি দিনে কিংবা রাতে লাশ ঘরের চাকরি করি। এই পেশায় আমি নতুন না, আমার বয়স 50 আর আমি এই চাকরি করছি গত 20 বছর ধরে। এর মাঝে লাশঘর নিয়ে কিছু ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা আছে। সেখান থেকে একটি অভিজ্ঞতা বলছি। আমার স্পষ্ট মনে আছে, সেদিন সন্ধ্যাবেলায় হাসপাতালে একটি মেয়ে এলো। বিষ খাওয়া রোগী ছিল সে, বাঁচল না, মেয়েটি মারা গেল। পুলিশ লাশ দিয়ে গেল লাশ ঘরে রাখার জন্য। সেদিন রাতে আমার নাইট ডিউটি ছিল। আমার যখন নাইট ডিউটি পড়তো তখন আমার সাথে সাদেক ভাই থাকতেন। সাদেক ভাই গত সপ্তাহে বিয়ে করায় ছুটিতে ছিলেন। সেদিন পুরো হাসপাতালে আমি আর 3 জন নার্স ছিলাম শুধু। নার্সেরা থাকতো একদিকে আর আমি হাসপাতালের দক্ষিণ পাশের লাশ ঘরের পাশেই থাকতাম। সন্ধ্যা থেকে লোডশেডিং চলছিল। আমার স্পষ্ট মনে আছে, সেদিন বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা ছিল। ওই দিন রাত 9টায় জেনারেটর নষ্ট হয়ে যায়। জেনারেটরের মেকানিককে রাত 9টায় ফোন করলে পাওয়া গেল না। আমি বাধ্য হলাম মোমবাতি নিয়ে আসলাম। ওদিক নার্সের কি অবস্থা কে জানে। মফস্বলের একটি হাসপাতাল, তেমন একটা রোগী নেই, হাতে গোনা কজন। আমি মোমবাতি কিনে হেঁটে হেঁটে হাসপাতালে ফিরে এলাম। চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকার। এত অন্ধকার কেন? এত অন্ধকার থাকার তো কথা নয়। আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম। আমার মনে হলো আমি যেন দৌড়াচ্ছি, কিন্তু আমার পথ শেষ হচ্ছে না। এমন সময় কারেন্ট চলে এলো। আমি দেখলাম আমি দাঁড়িয়ে আছি হাসপাতালের পেছনে হিন্দুদের শ্মশানের কাছেই ছোট মাঠে। আমার মনে হলো আমি ভুল করেই ভুল পথে এখানে দিয়ে বৃত্তাকারভাবে চক্কর দিচ্ছিলাম। আমি দ্রুত হাসপাতালে প্রায় দৌড়ে ফিরে এলাম। আমাকে দেখে নার্সরা সবিতা আপা বললেন, কি ব্যাপার ইদ্রিস, তুমি এত ঘামছো কেন? কই আপা? এই যে শরীর ঘেমে যাচ্ছে, গোসল করে ফেলেছ? যাই হোক, মোমবাতি এনেছো? হ্যাঁ। আমি মোমবাতি দিয়ে লাশ ঘরের কাছে ফেরত গেলাম। আমার পা চলছিল না, মনে হচ্ছিল কিছুক্ষণ বসে থাকতে। আমি লাশ ঘরের সামনে দরজার পাশে থাকা চেয়ারে গিয়ে বসলাম। আমার শরীরের ঘামে চেয়ারটাও ভিজে গেছে। আমি চেয়ারে কিছুক্ষণ থেকে স্পষ্ট শুনতে পেলাম লাশ ঘরের ভেতরে স্পষ্ট কচকচ শব্দ হচ্ছে। আমি ভয়ে ভয়ে কৌতূহল নিয়ে দরজার ফাঁক দিয়ে তাকালাম। দেখলাম 3টা শেয়াল এসে লাশ ঘরের গায়ে, কোনো লাশের গায়ে কামড় বসাচ্ছে এবং খাচ্ছে। আমি চেয়ারে কিছুক্ষণ থেকে স্পষ্ট শুনতে পেলাম লাশ ঘরের ভেতরে স্পষ্ট কচকচ শব্দ হচ্ছে। আমি ভয়ে ভয়ে কৌতূহল নিয়ে দরজার ফাঁক দিয়ে তাকালাম। দেখলাম 3টা শেয়াল এসে লাশ এর গায়ে কামড় দিচ্ছে এবং খাচ্ছে। আমার উচিত শেয়ালগুলোকে তাড়িয়ে দেওয়া। আমি মনে মনে ভাবছিলাম। এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। লাশটা ঘাড় ঘুরিয়ে দরজার দিকে আমার চোখের দিকে তাকিয়ে উঠল। আমার মনে হলো আমার সারা শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেছে। আমি এরপর আর কিছু বলতে পারলাম না। আমি সে রাতে জ্ঞান হারিয়ে ফেললাম। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু ঘটনাটা এখানে শেষ নয়। আমি সে রাতে লাশ ঘরের সামনে সারা রাত পড়েছিলাম, আর লাশ ঘরের ভেতর কিছু পাগল শেয়াল মেয়ের লাশটা ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেলছিল। কিন্তু পরের দিন আমি সুস্থ হবার পর জানতে পেরেছিলাম
মেয়েটার শরীরের মাংস খবলে খবলে খায়ে মেয়েটার মুখের কোনো আঁচড় পড়েনি। অদ্ভুত, এই ঘটনার পর আমি খুব অসুস্থ হয়ে যাই। আমি 7 দিনের মতো বিছানায় পড়েছিলাম। এরপর এক রাতে স্বপ্নে দেখলাম, মেয়েটা স্বপ্নে আমাকে বলল, ইদ্রিস ভাই, ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আমি মানুষ নই, ভূত। মানুষকে ভয় পাওয়া যায়, কিন্তু ভূতকে না। ইদ্রিস ভাই, আপনি আমার লাশটাকে ঠিকভাবে দেখে রাখতে পারেন নাই, সেজন্য আমি কোনো ক্ষতি আপনার করব না। শুধু আপনার জন্য আমার বড় একটা ক্ষতি হয়ে গেল। আমার পেটে বাচ্চা ছিল, আমার ভালোবাসার মানুষের সন্তান ছিল আমার পেটে। সে যখন আমার বাচ্চাকে নষ্ট করতে বলল, আমার পরিবারকে বলেছিল, পরিবারের চাপ দিল বাচ্চাটি নষ্ট করে ফেলতে, কিন্তু আমি তো মা। আমি কিভাবে আমার বাচ্চাকে নষ্ট করে ফেলি, তাই নিজেকে মেরে ফেললাম। কিন্তু যখন শেয়াল এসে আমার বাচ্চাটাকে খুবলে খুবলে খেলো, আমার এই পেটের মাংস খেলো, তখন আপনি এসে ওদের তাড়ালেন না কেন? ইদ্রিস ভাই, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। শুধু আপনাকে খুব কাছের কাউকে একটু কষ্ট দিব। আপনি এতিম মানুষ, বিয়ে করেন নাই। আপনার বন্ধু সাদেক আছে না, সাদেকের বউয়েরটাকে মেরে ফেলবো ইদ্রিস ভাই। নতুন বউটার পেটে বাচ্চা এসেছে, ওকে মারব। বলতে পারেন কি দোষ করেছে ও? ওর সাথে কেন এমন হবে? আমিও তো কোনো দোষ করিনি, আমার সাথে কেন এমন হলো? স্বপ্নের ভেতর মেয়েটা অদ্ভুত স্বরে কাটতে লাগলো। আমার ঘুম ভেঙে গেল। তখনও ভোর হয়নি। আমার কেন জানি খুব চিন্তা হলো। আমি সাদেকের বাড়ি গেলাম। খুব ভোরে চলে গেলাম সাদেকের বাড়ি। নতুন ভাবি আমাকে নাস্তা দিল। সাদেক কিছুটা অবাক হলো। ওর বিয়েতেও আমি যাইনি। কারো বাড়িতে আমার যেতে ইচ্ছে করে না, হঠাৎ ওর বাড়িতে, তাও এত ভোরে। আমি কিছুক্ষণ সময় কাটিয়ে আমার বাড়িতে ফিরে এলাম। বিকেলবেলা শুনলাম সাদেকের বউটার মধ্যে দুপুরবেলায় পুকুর ঘাটে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মারা যায়। লাশটা বিকেল পর্যন্ত পুকুরে ভাসছিল। লিসনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আজকের ঘটনাটি পাঠিয়েছে আমাদের সবুজ। তিনি যেভাবে ঘটনাটি পাঠিয়েছে সেভাবেই বলার চেষ্টা করব। আমি মোহাম্মদ বুরহান মিয়া। আমার বাড়ি বর্ডারের কাছেই। বর্ডারের কাছে একটি বাজার আছে। আমি গত 36 বছর ধরে এই বাজার পাহারার চাকরি করি। একদিন রাতে বেলা আমি রোজ দিনকার মতো বাজারে পাহারা দিতেছিলাম। সেদিন ছিল পঞ্চমী। আকাশে কি সুন্দর চাঁদ ভেসেছিল। আমার স্পষ্ট মনে আছে, আকাশে কোনো মেঘ ছিল না। আমি সিগারেট জ্বালিয়ে আকাশে চাঁদের দিকে তাকিয়ে গুনগুন করছিলাম। বাজারের আশপাশে তেমন একটা বসতি ছিল না, পাহাড়ি এলাকা। বাজার শেষ হলেই সব কিছু নির্জন হয়ে যায়। আগে সরফ মিয়া নামে একটা লোক ছিল। সারাদিন চা বিক্রি করে রাতে চায়ের দোকানে ঘুমাতো। লোকটা মারা গেছে প্রায় 1 বছর হলো। হঠাৎ সরফ মিয়ার কথা মনে পড়ে গেল। কেমন যেন ভয় ভয় করতে লাগলো আমার। কানের কাছে টুং টুং করে সরফ মিয়ার চা বানানোর শব্দ মনে হয়ে গেল। মনে হলো যেন অদৃশ্য সরফ মিয়া এখনো তার চায়ের দোকানে চা বানিয়ে যাচ্ছে যন্ত্রের মতন। এর কথা ভুলতে গলা ছেড়ে গান গাইলাম। এমন সময় দেখলাম সরফ মিয়ার চায়ের ভাঙ্গা দোকানে কে যেন গুটিসুটি মেরে বসে আছে। আমি চাঁদের জ্যোৎস্নার আলোয় দেখলাম সেখানে জ্যোৎস্না পুরোপুরি পড়ছে না। জায়গাটার কাছেই বড় একটা বটগাছ আছে। জায়গাটা বটগাছের ছায়া এসে পড়েছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কে এখানে? তুমি কে? একটা শ্যামলা রঙের মলিন মেয়ে মুখ তুলে তাকালো আমার দিকে। মেয়েটার ভেতর কোনো আকর্ষণ নেই। সাধারণ একটা মেয়ে, অতি সাধারণ, রোগা শ্যামলা। মেয়েটা গলা ভাঙ্গা আওয়াজে বলল, আমি কে? আমি নীলুফার ইয়াসমিন, বয়স 17, বাড়ি শান্তিপুর। আমি ক্লাস 9-এর ছাত্রী। আমার বাবা নুরুল ইসলাম, পেশায় মাস্টার। মেয়েটা একসাথে বলার কথায় আমি যত না অবাক হই তার চেয়ে বেশি অবাক হলাম। তার চেয়ে বেশি অবাক হওয়ার কারণও আছে বটে। নুরুল মাস্টারের মেয়ে। নুরুল মাস্টার অত্র অঞ্চলের বিশিষ্ট একজন ব্যক্তি। তার বাড়ি সবাই পর্দা করে। তার মেয়েকে সেই জন্য আমার দেখা হয়নি। আমি কোমল গলায় বললাম,
আপনি এখানে কি করছেন গো আপা? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, এখন বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছি না। এমন সময়ে সরব মিয়ার গলার আওয়াজ শুনতে পেলাম। স্পষ্ট সরব মিয়ার গলার আওয়াজ শুনতে পেয়ে আমি ঝট করে পেছনে তাকালাম। না, কেউ নেই। আমি সম্ভবত ভুল শুনেছি। আমার কেমন যেন নেশা নেশা মনে লাগছে। আমি মেয়েটির দিকে হাত বাড়িয়ে বললাম, এসো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। মেয়েটি আমার হাত ধরতেই আমার সমস্ত শরীর যেন শীতল হয়ে গেল। আর কি শীতল মেয়েটার হাত! একটু আগেই যে মেয়েটাকে আপা বলে সম্বোধন করেছি, আমি সেই মেয়েটার প্রতি আমার কেমন মায়া জন্মে গেল। আমি মেয়েটাকে পথ দেখিয়ে দিতে হাঁটতে লাগলাম। মেয়েটি আমার হাত ধরতেই আমার সমস্ত শরীর শীতল হয়ে গেল। কি শীতল মেয়েটার হাত! একটু আগেই যে মেয়েটাকে আপা সম্বোধন করেছি, আমি সেই মেয়েটার প্রতি আমার কেমন মায়া জন্মে গেল। আমি মেয়েটাকে পথ দেখিয়ে দিতে হাঁটতে লাগলাম। এক সময় বাজারের পেছনে ফেলে মাঠের ভেতর দিয়ে হাঁটতে লাগলাম। আমার মনে হলো পুরো বাজার ভর্তি যেন মানুষে। দূর থেকে আমি ভরা বাজারের আওয়াজে শুনতে পেলাম, মানুষে যেন বাজার এই মধ্যরাতে গম গম করছে। মেয়েটির হাত ধরে আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে এক সময় নদীর পাড়ে চলে আসলাম। নৌকা করে নদী পার হতে হবে, তারপর শান্তিপুর। আমি পেছনে ফিরে তাকালাম, কিন্তু মেয়েটা নেই আর। আশ্চর্য, মেয়েটা নেই! ভূত না তো? আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। আমি দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে দেখলাম অনেক দূরে আগুন জ্বলছে। হিন্দুদের শ্মশান সম্ভবত। কিছু লোক দেখলাম। আমি ভাবলাম ওদের কাছে গেলে হয়তো একটু রক্ষা পাবো। এরা হিন্দু মানুষ, মরা পোড়ানোর জন্য এদের কাজ তেমন। এদের আমরা বলি ডোম। আমি শ্মশানে গিয়ে লোকগুলোর পাশে যেতে দেখলাম লোকগুলোকে আমি চিনি। এরা সবাই সরব মিয়া। সবার চেহারা এক, সবাই সরব মিয়া। আমি আরো চমকে গেলাম। সবগুলো সরব মিয়া একত্রে মেয়েটার লাশ আগুনে পুড়াচ্ছে, যেটাকে হিন্দুরা চিতা বলে। আমি মেয়েটির দিকে তাকাতেই মেয়েটা আগুনে গলে যাওয়া মুখ নিয়ে বীভৎসভাবে আমার দিকে চোখ মেলে তাকালো। আমি চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। এরপর দিন জ্ঞান ফেরার পর আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমি প্রায় 3 দিন মতো জ্ঞান হারানো অবস্থায় ছিলাম। এরপর কবিরাজ আমাকে তাবিজ কবজ দেন, আর খোঁজ নিয়ে জানতে পারি শান্তিপুরের নুরুল মাস্টারের মেয়ে নীলুফা ইয়াসমিনের এক হিন্দু ছেলেকে ভালোবাসত। পরিবার সেই ভালোবাসা মেনে নেয়নি, তাই নীলুফা নিজের গায়ে কেরোসিন দিয়ে পুড়ে ফেলেছে নিজেকে। আর সরফ মিয়াকে দিয়ে সেই কেরোসিন তেল মিথ্যা বলিয়ে কিনেছিল নীলুফা ইয়াসমিন। প্রিয় লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম দিয়েছেন এবং তার নাম হলো জাবের হাসান। তিনি যেভাবে আমাকে পাঠিয়েছেন সেভাবেই বলার চেষ্টা করব। আমার নাম ইব্রাহিম। আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট। যেহেতু আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট, যার কারণে আমার মাঝে মধ্যে পোস্টমর্টমের কাজ করতে হতো। আগে পরে এই বিষয়ে অনেক ভৌতিক ঘটনা শুনতাম, কিন্তু বিশ্বাস করতাম না। তবে এই দিনের পর থেকে আমি বিশ্বাস করতে বাধ্য হই। বরাবরের মতোই ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি ল্যাবে একটা কাজের জন্য যাই। আমার কাজ শেষ, কিন্তু বৃষ্টি শেষ হওয়ার কোনো নামই নেই। যার কারণে হচ্ছে আমি ওই দিন অফিস রুমে থেকে যাই। এরপর এক সময় হঠাৎ শোনা গেল অ্যাম্বুলেন্সের আওয়াজ। আমি থাই দিয়ে দেখছিলাম যে খুব বৃষ্টির মধ্যে লাশবাহী গাড়ি থেকে একটা লাশ নামানো হচ্ছে মর্গে। বেশ কিছুক্ষণ দেখার পর আমি থাইয়ের পর্দাটা লাগিয়ে একটু রেস্ট করছিলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমার অ্যাসিস্ট্যান্ট আমার রুমের বাইরে থেকে নক করতে থাকে। স্যার, ভিতরে আসতে পারি? আমি বললাম, হ্যাঁ আসো। স্যার, একটা পোস্টমর্টম করতে হবে। কি বলো হঠাৎ এ সময়? স্যার, থানা থেকে কল আসছে, খুব নাকি ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে, সব কিছু রেডি করো, আমি আসতেছি। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল, যার কারণে
জুনিয়র কোনো স্টুডেন্ট আসেনি, এই জন্য আমি একাই পোস্টমর্টমের কাজ শুরু করি। এটা বলে রাখা ভালো, আমার যারা পোস্টমর্টম করি, আমরা পোস্টমর্টম করার আগে ধূমপান জাতীয় কিছু না করলে আমাদের কোনো সমস্যা হয়, যার কারণে আমি ওই দিন এ জাতীয় কিছু গ্রহণ করি। যাই হোক, কিছুক্ষণ পর আমি পোস্টমর্টমের রুমে যাই, আর গিয়ে দেখি সব কিছু রেডি আছে, যার কারণে আমি আর আমার অ্যাসিস্ট্যান্টকে ডাক দেইনি। আমি পোস্টমর্টমের কাজ শুরু করি। ডেড বডিটা ছিল একটা পুরুষের, দেখে মনে হচ্ছে আত্মহত্যা করে মারা গেছে। তবে পুরো কাজ শেষ হওয়ার পর বুঝতে পারবো কিভাবে মৃত্যু হয়েছিল। সময় যেতে যেতে আমার পোস্টমর্টম প্রায় শেষ পর্যায়ে। এমন সময় আমি বাহির থেকে একটা আওয়াজ শুনতে পাই। আমি একটু বাইরের দিকে তাকাই, তবে কিছুই দেখতে পেলাম না। আমি আমার হাতটা একটু এগিয়ে সেলাই করার জন্য যন্ত্র হাতে নিচ্ছিলাম। অমনি আমার চোখ হঠাৎ লাশের মুখের দিকে পড়ে। লাশটাকে দেখে মনে হচ্ছিল লাশটা আমায় কিছু একটা বলবে এমন। সাথে সাথে বাহির থেকে আবারও একটা আওয়াজ আসলো। আমি চোখ থেকে চশমা খুলে দরজার দিকে যাই। হঠাৎ পিছন থেকে কে জানি বলল, স্যার কোথায় যাচ্ছেন? আমার কাজ তো এখনো বাকি আছে। আমি পেছনে তাকিয়ে দেখি সব কিছুই স্বাভাবিক। আমি বিষয়টা মাথায় না নিয়ে সামনের দিকে এগাতে থাকি। এমন সময় আবার শুনতে পাই, ও স্যার কোথায় যাচ্ছেন? আমার কাজটা শেষ করুন। আমি এটা শোনার সাথে সাথেই দৌড় দিয়ে দরজা থেকে বের হতে যাই। এমন সময় দরজাটা লক হয়ে যায়। আমি পিছনে তাকিয়ে দেখি সেই লাশটা উঠে বসে আছে। তখনও আমি ভাবছিলাম হয়তো আমার মানসিক অবস্থার অবনতির কারণে এটি হতে পারে। এবার হঠাৎ দেখি সেই লাশটা আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, স্যার আমার কাজটা শেষ করুন। আমি যে কাউকে ডাক দিব এই শক্তিটাও পাচ্ছিলাম না। এদিকে লাশটা বলে যাচ্ছে সেই এক কথা, স্যার আমার কাজটা শেষ করুন। আর সে নিজে নিজে তার বুক হতে মাজা পর্যন্ত সেলাই করতে থাকে। এবার আমি নিজেকে বুঝিয়ে একটু সাহস নিয়ে দরজার দিকে ফিরে আমার অ্যাসিস্ট্যান্টকে ডাকতে থাকি। তবে বাইরে থেকে কোনো শব্দ পাচ্ছিলাম না। লাশটা প্রায় তার বুক থেকে মাজা পর্যন্ত সেলাই করে আমার দিকে তাকায় আর আমার কাছে আসতে থাকে আর বলতে থাকে, স্যার আমার কাজটা শেষ করুন। এভাবে এক সময় লাশটা প্রায় আমার সামনে এসে দাঁড়ায় আর আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে। আমি তাকিয়ে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট আমার সামনে বসে আছে আর আমি বেডে শুয়ে আছি। আমার অ্যাসিস্ট্যান্ট বলতে লাগলো, স্যার আপনি ঠিক আছেন তো? আমি বললাম, হ্যাঁ ঠিক আছি, চিন্তার কারণ নেই। কোথায় ছিলে তুমি? সরি স্যার, আমার চোখটা একটু লেগে পড়েছিল। আমায় এক গ্লাস পানি ঢেলে দাও তো। তবে সেই পানি কোনো যেন আমার গলা দিয়ে নামছিল না। আমি বললাম, কি হয়েছিল আমার? কোথায় পেয়েছো? আমার তো কিছু মনে নেই স্যার। আপনি তো ল্যাবের বাইরে পড়েছিলেন। ও আচ্ছা, তখন একটা বাজছিল। দেখছিলে ঘড়ি? হ্যাঁ স্যার, তখন প্রায় রাত 3:48 ছিল। এমন হয়তো হবে। যাই হোক, বাদ দাও। এই লাশটা কি ফ্রিজ করছো? আজ্ঞে না স্যার, সরি। আমি আপনার সামনে বসেছিলাম, ভাবছিলাম যদি আপনার কাজ বাকি থাকে, এই কারণে আমি আর ফ্রিজে রাখিনি। থানা থেকে কোনো কল আসছিল কি? না স্যার, কল তো আসে নাই। কি বলো কল আসে নাই? উনারা না বললো ইমার্জেন্সি, এতক্ষণে তো কল দেওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বেশ কিছুক্ষণ ধরে কেন যেন বুকটা ছটফট করছিল আর কানে আওয়াজ আসছিল এবং বাড়ি খাচ্ছিল, স্যার আমার কাজটা শেষ করুন। মনটাকে না মেনতে পেরে উঠে দাঁড়ালাম ল্যাব রুমে যাওয়ার জন্য। গিয়ে যা দেখলাম তা বেশ শকিং ছিল আমার জন্য। মুহূর্তেই আমার শরীর থেকে ঘাম বের হতে লাগলো। কিছুতেই বিশ্বাস করতে পারছি না এমনটা কিভাবে হলো। পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। হাত এদিক, মাথা একদিক, বডি আরেক দিক। পিছনে ফিরে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। ওর হাত পা কেমন যেন ফুলে যাচ্ছিল।
আমি বললাম, কি সাকিব, এগুলো কিভাবে হচ্ছে? কোথায় থাকো তুমি? আমার অ্যাসিস্ট্যান্ট এই বিষয়ে কোনো উত্তর দিতে পারল না। তারপর থেকে আমি পোস্টমর্টমের কাজ বন্ধ করে দেই। তবে সেই রাতের কথা আজও আমার মনে পড়ে। হয়তো আজীবন রাতটা স্মরণীয় হয়ে থাকবে আমার। শুধু একটা প্রশ্নই মাথায় ঘুরপাক খায়, সেই লাশটা কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হলো? প্রিয় লিসেনার্স, আপনারাও এরকম ঘটনা পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেল আইডি দেওয়া আছে। এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।